হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভার্টেক্স সলিউশন। আজকে আমরা ক্লাস 10 এর প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা এই চ্যাপ্টারটি রিডিং পড়ব এবং এই যাবতীয় ইনফরমেশন এই চ্যাপ্টার থেকে আসা কোশ্চেনের অ্যান্সার বা কোশ্চেন সবই আমরা ভালো করে আগে রিডিং পড়ার মাধ্যমে পড়ে নেব। তারপর কিন্তু আমরা যেমনটি প্রত্যেকটি অধ্যায়ের আমি শর্ট কোশ্চেন করাচ্ছি সেরকমই শর্ট কোশ্চেনও করব এবং ব্রড কোশ্চেনও করব। তো চলো শুরু করা যাক। তো এটা আমরা ফার্স্ট চ্যাপ্টারের পার্ট 1 পড়ব। এরপরে পরপর কতকগুলি পার্ট থাকবে। তো আজ পার্ট 1 পড়া হবে। তো প্রথম থেকেই ভালো করে তোমরা লক্ষ্য রাখবে যে কোন কোন পয়েন্টগুলো এখানে ইম্পর্টেন্ট। আমি চেষ্টা করেছি যে সব পয়েন্টগুলো পয়েন্টের আকারে দেওয়ার। আমাদের কিছু কিছু সময় মনে হয় পুরো বইটা রিডিং পড়াটা খুব বোরিং, তাই জন্য আমি এখানে এক একটা পয়েন্ট করে করে তোমাদের পড়ানোর চেষ্টা করেছি। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা কি জানবো যে এই আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য ও আধুনিক যে ভারতের ইতিহাস চর্চা যেভাবে এদের যে উপাদান সেটা কিভাবে ব্যবহার হয়েছে সেইটা আমরা জানবো। তো তার মধ্যে আমাদের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো হলো যে গ্রিক শব্দ যে হিস্টোরিয়া, ঠিক আছে, যে আমরা হিস্ট্রি কথাটা কোথা থেকে পেয়েছি? গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে এই হিস্ট্রি কথাটা আমরা পেয়েছি। তো ইতিহাস হলো অতীতের কাহিনী বা বস্তুনিষ্ঠ একটা বিবরণ। এই ইতিহাসেই প্রতিফলিত হয়েছে মানুষের অর্থ সামাজিক অবস্থা, সামাজিক বিবর্তন, রাজনৈতিক সত্তা। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসকে ইতিহাসের কিন্তু জনক বলা হয়। তার লেখা হিস্টোরিয়া গ্রন্থ থেকে আমরা কিন্তু ইতিহাসের অনেক মূল্যবান ইনফরমেশন পেয়ে থাকি। এই হিস্টোরিয়া কথার অ্যাকচুয়ালি অর্থ হলো আমাদের অনুসন্ধান। তো হিস্টোরিয়া শব্দের অর্থ কি? ইতিহাসকে জানা, ঠিক আছে, বা অনুসন্ধান করা। তো এই ঐতিহাসিক হেরোডোটাস বলেছেন যে ইতিহাস হলো দর্শনের একটি শাখা। তো এখানে আমাদের জেনে রাখতে হবে যে বৈজ্ঞানিক ইতিহাসের জনক হলেন থুকিডিডিস, ঠিক আছে। ইতিহাসের জনক তো আমরা জানলাম হেরোডোটাস, কিন্তু বৈজ্ঞানিক ইতিহাসের জনক হলো থুকিডিডিস। ইতিহাস পাঠের প্রকৃত উদ্দেশ্য হলো অতীতের অভিজ্ঞতা নিয়ে বর্তমান চলার পথ তৈরি করা এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা। এখানে আমাদের জেনে রাখতে হবে কিউরি কি মতবাদ দিয়েছেন, যে ইতিহাস হলো বিজ্ঞান বিজ্ঞান কমও নয় বেশিও নয়। ইতিহাস হলো অ্যাকচুয়ালি বিজ্ঞান, যে পিছনের ঘটনা জানার বিজ্ঞান, যেটা খুব কমও নয় আবার বেশিও নয়। ঊনবিংশ ও বিংশ শতকে ভারতীয় ইতিহাসের ধারণা ক্ষেত্র থেকে নানা বিবর্তন লক্ষ্য করা গেছে। এই ধারণার বেশিরভাগ হলো ঔপনিবেশিক কার্যকর্ম এবং তার বিরুদ্ধে গড়ে ওঠা জাতীয়তাবাদী সংগ্রামের ঐতিহ্য। পূর্বে ইতিহাস কেবলমাত্র রাজনৈতিক ইতিহাসের মধ্যে রাজা রানী ও সাম্রাজ্য উত্থান পতন সীমাবদ্ধ, এই উত্থান পতনের মধ্যেই সীমাবদ্ধতা থাকতো। বর্তমান ইতিহাসে পরিধি অনেক বেশি সম্প্রসারিত হয়েছে। মানুষের জীবনযাত্রা, খেলাধুলা, সব কিন্তু খাদ্য অভ্যাস, পোশাক পরিচ্ছদ সবই কিন্তু এই ইতিহাস চর্চার মধ্যেই অন্তর্ভুক্ত। তাই ঐতিহাসিক জে.এম. ট্রাভেলিয়ান ইতিহাসবিদ্যাকে অন্যতম বিদ্যাচর্চার জননী বলেছেন। এখান থেকে জেনে রাখবো নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন রণজিৎ গুহ। তার লেখা প্রথম গ্রন্থটি হলো সালভান্ট স্টাডিজ। এই সাবলান্ট শব্দের অর্থ হলো অ্যান্টোনিও গ্রামশি। তো এই সাবলান্ট শব্দটির অর্থ হলো অ্যান্টোনিও গ্রামশি। তো আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্যটা কি? যে ইতিহাস চর্চার বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত ঐতিহাসিকরা যুক্ত আছেন
বা যুক্ত হলেন তারা কি বলেছেন, জাতীয়তাবাদী ইতিহাস চর্চা যেমন করেছেন যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার, তারাচাঁদ প্রমুখ এই সমস্ত ব্যক্তিরা, হুম, তারা কিন্তু জাতীয়তাবাদী ইতিহাস চর্চায় যুক্ত ছিলেন। সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চায় যুক্ত ছিলেন রুডিয়ার্ড কিপলিং, জেমস মিল, উইলিয়াম হান্টার এইসব প্রমুখ লোকজন। কেমব্রিজ গোষ্ঠীর ইতিহাস চর্চায় ছিলেন হলো গর্ডন জনসন, অনিল শীল, জন গ্যালহার, ফ্রান্সিস রবিনসন প্রমুখ। এছাড়া ছিল মার্ক্সবাদী ইতিহাস চর্চা, অ্যানাল ইতিহাস চর্চা, নিম্নবর্গের ইতিহাস চর্চা। তো নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কিন্তু রণজিৎ গুহকে বলা হয়, এটা মাথায় রাখবে। এছাড়া মনে রাখতে হবে যে 1982 খ্রিস্টাব্দে রণজিৎ গুহ তার গ্রন্থে, কি গ্রন্থ, অন সাম অ্যাসপেক্ট অফ হিস্টোগ্রাফি অফ কলোনিয়াল ইন্ডিয়া, ভারতবর্ষের একটি নিম্ন বর্গের ইতিহাস চর্চা শুরু করেন 1982 খ্রিস্টাব্দে। তো ইতিহাস সম্পর্কে ঐতিহাসিকদের যে সমস্ত ধারণা সেটা আমরা একটা পয়েন্ট করে দিয়েছি, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, যে এইচ কার এনার মতে ইতিহাস হলো অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন। এছাড়াও হেনরি পিডেনের মতবাদ আছে যে আমি ঐতিহাসিক, ইতিহাসে জীবনের সন্ধান করি, জীবনকে ভালোবাসি, এরকম অনেক মতবাদ আছে ইম্পর্টেন্ট। তো আমাদের এই দুটো পড়লেই আশা করি হয়ে যাবে। এরপরে আমাদের আসছে নতুন সামাজিক ইতিহাস। সামাজিক ইতিহাসের কিরকম ভাবে পরিবর্তন এসেছিল সেটা আমরা এবার জানবো। তো এই নতুন সামাজিক ইতিহাসের সংজ্ঞা কাকে বলা হয়? যে ইতিহাস হলো মানব সভ্যতার ক্রম বিবর্তনের ধারাবাহিক বিবরণ। অতীত ইতিহাসে শুধুমাত্র রাজা রামমোহন বা রাজা মহারাজারা কিংবা অভিজাতদের কথা লেখা থাকতো, কিন্তু 1960 থেকে 70-এর দশকে এই ধারার পরিবর্তন এসছে। এখানে সাধারণ মানুষ, নিম্নবর্গীয় সমাজ, এমনকি প্রান্তিক অন্তর্জাতদের সামাজিক ও রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় জীবনের বিবর্তনের কথাও কিন্তু সমানভাবে গুরুত্ব পাচ্ছে। আধুনিক ইতিহাস চর্চার এই ধারা নতুন সামাজিক ইতিহাস নামে পরিচিত। বাংলায় নবশূদ্র আন্দোলন একটা সামাজিক ইতিহাস চর্চার একটা অন্তর্গত কিন্তু দিক। এরিক হসবর্ন, এডওয়ার্ড থমসন, এরিক ইভান্স প্রমুখ ব্রিটিশ ঐতিহাসিকদের হাত ধরে জন্ম দেয় নতুন সামাজিক ইতিহাস। এই সময় থেকে বিভিন্ন ঐতিহাসিক নতুন সামাজিক ইতিহাসকে জনপ্রিয় করে তোলে। এর মধ্যে যেমন ছিল কি অ্যানাল গোষ্ঠী। এই অ্যানাল গোষ্ঠী কি করতো, যে ফ্রান্সের অ্যানাল স্কুল মতবাদের ঐতিহাসিকরা ছিলেন এই ধারার ইতিহাস চর্চার পথপ্রদর্শক। মার্ক ব্লক, লুসিয়েন ফেরব ফ্রান্সে 1929 খ্রিস্টাব্দে দ্য অ্যানাল পত্রিকা প্রকাশিত করেন। 1929 খ্রিস্টাব্দে তাদের প্রচেষ্টায় গড়ে ওঠে অ্যানাল স্কুল। ফ্রান্সের নতুন সামাজিক ইতিহাস চর্চার অ্যানাল স্কুল নামে পরিচিত ছিল। আমেরিকা, ব্রিটেন, কানাডা, ভারতে এই সমস্ত ইতিহাসের চর্চা ধারাবাহিকভাবে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। এখানে আমাদের জেনে রাখতে হবে, অ্যানালস পত্রিকা নিম্নবর্গীয় জনগোষ্ঠীর ইতিহাস তুলে ধরা হতো। অ্যানালস পত্রিকায় নতুন সামাজিক ইতিহাসের প্রধান বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হলো নিম্নবর্গের ইতিহাস পর্যালোচনা। এই দুটো পয়েন্ট কিন্তু খুব ভালো করে মনে রাখবে। সাবঅল্টার্ন গোষ্ঠী, এই এর মধ্যে আরেকটা যে গোষ্ঠী ছিল সেটা হলো সাবঅল্টার্ন গোষ্ঠী। এরা 1980 এর দশকে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নিম্নবর্গের প্রান্তিক মানুষদের নিয়ে যে ইতিহাস চর্চা শুরু করে তাকে বলা হয় নিম্নবর্গীয় ইতিহাস। নিম্নবর্গের ইতিহাস চর্চা ভারতে শুরু হয়েছিল 1982 খ্রিস্টাব্দে অধ্যাপক রণজিৎ গুহ রচিত সাবলান্ড স্টাডিজের প্রথম খণ্ড প্রকাশের দ্বারা। অতঃপর পার্থ চট্টোপাধ্যায়, গৌতম ভদ্র, সুদীপ্ত কবিরাজ, জ্ঞানেন্দ্র পাণ্ডে, দীপেশ চক্রবর্তী প্রমুখ এই ইতিহাস চর্চাকে সাফল্যের সাথে এগিয়ে নিয়ে গিয়েছেন। এই নিম্নবর্গের যে ইতিহাস চর্চার জনক কিন্তু বারবারই বলছি ডক্টর রণজিৎ গুহকে বলা হয়, এটা অবশ্যই খেয়াল রাখবে।
এরপরে আমরা জানবো নতুন সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্যটা কি ছিল। তো নতুন সামাজিক ইতিহাসে রাজা মহারাজারা বা অভিজাত বর্গের আলোচনার পাশাপাশি সাধারণ মানুষ, নিম্নবর্গের মানুষ, এমনকি প্রান্তিক অন্তর্জাতিদের জীবনযাত্রা সমানভাবে আলোচিত হয়। নতুন সামাজিক ইতিহাসের প্রধান বৈশিষ্ট্য হলো নিম্নবর্গের ইতিহাস পর্যালোচনা। ২ নম্বর পয়েন্ট হলো নতুন সামাজিক ইতিহাসের পরিধি ব্যাপক। খাদ্যাভ্যাস, পোশাক, শিল্পচর্চা, খেলাধুলা, পরিবেশ, নারীবাদ, জাতীয়তাবাদ এইসব বিভিন্ন সামাজিক বিষয় এই ইতিহাস চর্চার অন্তর্ভুক্ত। ৩ নম্বর পয়েন্ট হলো ১৯৮০ এর দশক থেকে ভারতসহ দক্ষিণ এশিয়ার সাবাল্টান ও নিম্নবর্গের ইতিহাস চর্চার মধ্য দিয়ে মানুষ সামাজিক ইতিহাস চর্চা শুরু করে দিয়েছে। এই পর্বে ইতিহাস চর্চার আঞ্চলিক ইতিহাসকেও গুরুত্ব দেওয়া হয়েছে। এই সামাজিক ইতিহাস কি এবং সামাজিক ইতিহাস কিভাবে আমরা ব্যবহার হয়েছে বা ইতিহাস চর্চা হয়েছে, এই কোশ্চেনটা কিন্তু ২০১৭ সালে একবার এসেছে। ঠিক আছে? তো আমরা কি লিখব যে গতানুগতিক ইতিহাস চর্চার বাইরে গিয়ে ১৯৬০ থেকে ৭০ এর দশক থেকে এডওয়ার্ড থমসন, এরিক হবসন প্রমুখ ঐতিহাসিকদের হাত ধরে শুরু হওয়া অসংখ্য সাধারণ মানুষ জনগণের ইতিহাস হলো নতুন সামাজিক ইতিহাস। এই ইতিহাস সংশোধনবাদী ইতিহাস নামেও পরিচিত। এই ইতিহাসের বিভিন্ন দিকগুলো হলো সমাজের সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষ থেকে অন্তর্জ শ্রেণীর সকলদের ইতিহাস চর্চার অন্তর্ভুক্ত করা হয়। এই ইতিহাসে সাধারণ মানুষের কাজকর্ম, জীবনযাত্রা, খেলাধুলা, পোশাক পরিচ্ছদ, শিল্প সংস্কৃতি, স্থাপত্য, ভাস্কর্য, গান বাজনা, চিকিৎসাবিদ্যা সবই গুরুত্ব পায়। এই চর্চার যুক্ত গবেষকরা হলেন রণজিৎ গুহ, গৌতম ভদ্র, শাহিদ আমিন, জ্ঞানেন্দ্র পান্ডে প্রমুখরা। কার্ল মার্ক্সের দ্য জার্মান ইডিওলজি গ্রন্থটি সামাজিক ইতিহাসের উল্লেখযোগ্য একটি উদাহরণ। একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো ভারতের মার্ক্সবাদী ইতিহাস চর্চার সূত্রপাত ঘটান কিন্তু রজনীপাম দত্ত। ১৯৪০ খ্রিস্টাব্দে তার ইন্ডিয়া টুডে গ্রন্থটি প্রকাশের মধ্য দিয়ে আমরা এটা জানতে পারি। নতুন সামাজিক ইতিহাসের আধুনিক ইতিহাসের জননী কিন্তু এই রজনীপাম দত্তকে বলা হয়। এরপরে আমরা জানবো হলো খেলার ইতিহাস। মানে খেলার যে ব্যাপারটা সেটা ইতিহাস চর্চার মধ্যে কিভাবে ইনক্লুড হলো। তো খেলার ইতিহাস সেটা মানে কি বলতে চাইছে যে খেলা হলো একটি সাংগঠনিক, নিয়মনিষ্ঠ, বিনোদনমূলক, প্রতিদ্বন্দ্বিতামূলক, দক্ষতামূলক শারীরিক কার্যকলাপ। খেলাধুলার উৎপত্তি, বিবর্তন ও মানুষায়নে তার প্রভাবের দিকগুলো নিয়ে ইতিহাস চর্চা পর্যালোচনা করা হয়েছে। এটাকেই আমরা খেলার ইতিহাস বলতে পারি। খেলার ইতিহাস সামাজিক ইতিহাস চর্চার একটি অন্যতম দিক। এতে খেলার ইতিহাস উদ্ভব কবে হয়েছিল? এটি উদ্ভব হয় বা এর সূত্রপাত হয় ইউরোপে ১৯৭০ এর দশকে। ইংল্যান্ড হলো খেলার ইতিহাস চর্চার পথিকৃৎ দেশ। ক্রিকেট খেলার উৎপত্তি হয় ইংল্যান্ডে। প্রথম ক্রিকেট খেলা হয় ১৭০৯ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের ডার্টফোর্ডের সাথে। এবার জানবো যে খেলার ইতিহাস চর্চার বৈশিষ্ট্য কি। তো বলছে খেলা প্রতিটি জনজাতির কাছেই অবসর, বিনোদন ও একটি সামাজিক অভ্যাসের অঙ্গ। খেলাকে তার অনুশীলন পদ্ধতিতে অনুসারে ৫টি ভাগে ভাগ করা যায়, যথা কায়িক পরিশ্রমের খেলা, শ্রমহীন আমোদের খেলা, জলের খেলা, বুদ্ধির খেলা, ছড়া ও ধাঁধার খেলা। ঊনবিংশ শতাব্দীতে ইউরোপীয় দেশগুলোর উপনিবেশ স্থাপনের সূত্র ধরে ইউরোপের খেলাগুলি বিশ্বায়ন ঘটে। উপনিবেশগুলিতে ক্রিকেট, ফুটবল ইত্যাদি খেলার প্রচলন হয়। খেলার ইতিহাস চর্চার মাধ্যমে জাতিগত, লিঙ্গগত বৈষম্য দূর হয়। বিনোদনের মাধ্যম হিসেবে খেলা দেশ ও জাতির বিভিন্ন প্রয়োজনীয় উপযোগী হয়ে ওঠে। আমরা জানবো খেলার ইতিহাস চর্চার গুরুত্ব। তো খেলার ইতিহাস চর্চার মধ্যে দিয়ে আমরা যেকোনো খেলার উদ্ভব ও বিবর্তনের ইতিহাস জানতে পারি। খেলার ইতিহাসের মধ্যে দিয়ে মানুষের ক্ষমতার ব্যক্তিগত সমষ্টির পরিবর্তন ও বিবর্তনের দিক বোঝা যায়। খেলায় নারীদের অংশগ্রহণ দেখে
সমাজে নারীর স্বাধীনতা বিশেষ ধারণা পাওয়া যায়। খেলার ইতিহাস চর্চার মধ্য দিয়ে কালের নিয়মে হারিয়ে যাওয়া ও বিলুপ্ত হয়ে যাওয়া খেলার ইতিহাস পুনরুদ্ধার করা সম্ভব। খেলার ইতিহাস চর্চার মধ্য দিয়ে প্রাচীন অতীত ঐতিহ্যের অনুসন্ধান করা যায়। আর এখান থেকে মনে রাখতে হবে হলো হকির জাদুকর হলেন ধ্যানচাঁদ। মানে হকি জাদুকর মানে এখানে বলা হচ্ছে হকিতে যে ব্যক্তি হলো সবচেয়ে বেশি উল্লেখযোগ্য, যার নাম আমরা ছোট থেকেই জানি, সেটা হলো ধ্যানচাঁদ। জাতীয়তাবাদ বৃদ্ধিতে খেলার ভূমিকা কি? এখানে আমরা কয়েকটি পয়েন্ট হিসাবে পড়বো। সেটা হলো আখড়া সংস্কৃতি, তারপর আইএফও শিল্ড, যেটাকে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বলা হচ্ছে। ঠিক আছে? তো আখড়া সংস্কৃতি কি? যে ইংরেজরা বাঙালিদের ভীরু দুর্বল কাপুরুষ বলে সম্বোধন করত। এই বদনাম মোচনের জন্য 1867 খ্রিস্টাব্দে নবগোপাল মিত্রের হিন্দু মেলার হাত ধরে বাংলায় শরীরচর্চা সংস্কৃতিতে সূত্রপাত ঘটে। গড়ে ওঠে একের পর এক শরীরচর্চার আখড়া। অনুশীলন সমিতি ছিল এর উল্লেখযোগ্য বা উজ্জ্বল দৃষ্টান্ত। বিংশ শতাব্দীর সূচনায় এই আখড়াগুলি বৈপ্লবী ইন্দোলনে বা বিপ্লবী আন্দোলনের আঁতুড়ঘরে পরিণত হয়। এরপরে আসছে আইএফএ শিল্ড বা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। আইএফএ শিল্ড অনুষ্ঠিত হয়েছিল 1911 খ্রিস্টাব্দে। আইএফএ শিল্ডের খেলা হয়েছিল মোহনবাগান ক্লাবের সঙ্গে ইংরেজ ইস্ট ইয়র্ক ক্লাবের। মোহনবাগান ক্লাব ইংরেজ ইস্ট ইয়র্ক ক্লাবকে পরাজিত করে এবং আইএফএ শিল্ড জয় করেছিল, যা বাঙালিদের মধ্যে প্রবল জাতীয়তাবাদের সঞ্চার করে। এই খেলাতে মোহনবাগান দল ইস্ট ইয়র্ক ক্লাবের 2-1 গোলে পরাজিত হয়। মোহনবাগান দলের এই খেলায় খালি পায়ে অংশগ্রহণ করেছিল। এই খেলায় মোহনবাগান দলের অধিনায়ক ছিল শিবদাস ভাদুড়ী। যারা তোমরা মোহনবাগানের সাপোর্টার, তারা নিশ্চয়ই এই ইতিহাসটা জেনে থাকবে। এরপরে জানবো হলো মাতুয়া ফুটবল ফাউন্ডেশনটা কি ছিল। শুধুমাত্র ব্রিটিশ শাসনকালেই নয়, খেলার মাধ্যমে নিম্নবর্গ তথা মাতুয়া সংগঠিত করার উদ্দেশ্যে 1920 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় এই মাতুয়া ফুটবল ফাউন্ডেশন। ঠাকুরনগর ঠাকুরবাড়ির সম্পূর্ণ সহযোগিতায় নদিয়া জেলায় বাগুলা নিবাসী গৌতম ঠাকুরের নেতৃত্বে এবং নিশীথ সরকার, তাপসকান্তি বিশ্বাস, তুষারকান্তি বিশ্বাস প্রমুখের উদ্যোগে মাতুয়া ফুটবল ফাউন্ডেশন কিন্তু প্রতিষ্ঠিত হয়। তো এই যে শিবনাথ ভাদুড়ী যখন মোহনবাগান দলের অধিনায়ক ছিলেন বা মোহনবাগান দলের হয়ে খালি পায়ে ইংরেজদের বিরুদ্ধে লড়েছিলেন, তারপর আমাদের এই ঘটনার পর থেকে পাড়ায় পাড়ায় কিন্তু গজিয়ে ওঠে ফুটবল ক্লাব। যুবকদের মধ্যে প্রবল জাতীয়তাবাদের সঞ্চার হয়। এই জাতীয়তাবাদের প্রবল লোক ভীত হয়ে ইংরেজরা 1911 খ্রিস্টাব্দে 12ই ডিসেম্বর কলকাতা থেকে দিল্লিতে রাজধানী রূপান্তরিত করেন এবং ঐতিহাসিক রামচন্দ্র গুহ এই কথাটি রিসার্চ করে বার করে তিনি বলেছেন। ভারতীয় জাতীয়তাবাদী ইতিহাসের 1911 খ্রিস্টাব্দে গুরুত্ব পাওয়ার কারণ কি? যে ভারতীয় জাতীয়তাবাদী ইতিহাসের 1911 খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ, তার কারণ 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব ইংরেজ ইস্ট ইয়র্ক ক্লাবকে পরাজিত করে আইএফএ শিল্ড জয়লাভ করে, যা বাঙালিদের মধ্যে প্রবল জাতীয়তাবাদের সঞ্চার করে। ওই বছর বঙ্গবিভাজনের প্রস্তাব প্রত্যাহার করা হয়। ওই বছর কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয়। এরপর আমরা জানবো হলো খেলার ইতিহাসে নগেন্দ্র প্রসাদের সর্বাধিকারীর অবদান। তো এখানে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর অবদানটা কি ছিল সেটা এখন আমরা পড়ব। ভারতের ক্রিকেট ও ফুটবল খেলার প্রসারে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ভারতীয় ফুটবলের জনক বলা হয় এই নগেন্দ্র প্রসাদ সর্বদারিকে। তিনি প্রথম ভারতীয় ওভারহেড বোলার। তার অবদানগুলি আমরা পরপর এবার পড়ব। 1 নম্বর হলো জাতীয়তাবাদের উন্মেষ ঘটান। তো তিনি ইংরেজদের খেলাগুলো রপ্ত করে
খেলার মাধ্যমে ইংরেজদের পরাজিত করে ভারতীয়দের শক্তপোক্ত করে জাতীয়তাবাদের উন্মেষ ঘটাতে চেয়েছিল। এছাড়া ফুটবল ক্লাব গঠন করেন। তিনি বাঙালিদের মধ্যে ফুটবল খেলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। প্রথম প্রথম বাঙালিদের মধ্যে ফুটবল খেলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী এবং ভারতীয়দের মধ্যে ফুটবল খেলা প্রসারের জন্য তিনি বয়েজ ক্লাব, ফ্রেন্ডস ক্লাব, ওয়েলিংটন ক্লাব প্রভৃতি গঠন করেন। এছাড়া তিনি ক্রিকেটে কি অবদান রেখেছেন, যে ক্রিকেট খেলার ক্ষেত্রেও তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন। তিনি প্রথম ভারতীয় ওভারহেড বোলার। তো এখানে আমাদের মনে রাখতে হবে বা জেনে রাখতে হবে যে ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেন ইংরেজরা। কৌশিক বন্দ্যোপাধ্যায়, বড়িয়া মজুমদার, গৌতম ভট্টাচার্য প্রমুখ খেলাধুলার ইতিহাস চর্চার সাথে যুক্ত। এবার আমরা জানবো হলো খেলার ইতিহাস সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। দুটি বিদেশি খেলার নাম ক্রিকেট ও ফুটবল। এই দুটি দেশীয় খেলার নাম হলো আমাদের কাবাডি এবং ডাংগুলি। ইংল্যান্ডে উৎপত্তি লাভ করেছিল এমন কয়েকটি খেলার নাম হলো ক্রিকেট, ফুটবল, হকি, রাগবি, পোলো। বাংলার দুটি লোকক্রিয়া মানে নর্মালি লোকালিটির মধ্যে খেলা হতো কানামাছি এবং গোল্লাছুট। ভারতে খেলার জন্য দেওয়া হয় অর্জুন পুরস্কার। মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল 1911 খ্রিস্টাব্দে। ভারতের ফুটবল খেলার প্রবর্তন করেন ইংরেজরা। দাবা, ক্যারাম, কাবাডি, ভলি এই সমস্ত খেলার উৎপত্তি হয় কিন্তু ভারতে। ভারতের প্রাচীনতম ফুটবল ক্লাব হলো মোহনবাগান। এবার ফুটবল খেলা সম্পর্কিত আমাদের কিছু তথ্য জানা দরকার, যে এর উৎপত্তি হয় ইংল্যান্ডে। প্রথম বাঙালিদের মধ্যে ফুটবল খেলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা। সিটি অফ জয় বা ফুটবলের মক্কা হিসাবে পরিচিত হলো কলকাতা। আর ক্রিকেট খেলা সম্পর্কিত কিছু আমাদের তথ্য জানা দরকার, সেটা হলো ক্রিকেটকে 22 গজের খেলা বলা হয়। ক্রিকেট খেলার উৎপত্তি হয় ইংল্যান্ডে। প্রথম ক্রিকেট খেলা হয় ইংল্যান্ডের ডার্টফোর্ডশায়ারে। শুরুর দিকে ছোড়ার বদলে মাটিতে গড়িয়ে বল করা হতো। আর কৌশিক বন্দ্যোপাধ্যায় তিনি কি লিখেছেন, খেলা যখন ইতিহাস বলে একটা বই তিনি রচনা করেছেন। আর বড়িয়া মজুমদার তিনি ক্রিকেট ইন কলোনিয়াল ইন্ডিয়া বলে একটা বই রচনা করেছেন। এরপরে আমরা জানবো হলো খাদ্যাভ্যাসের ইতিহাস। খাদ্যাভ্যাসের ইতিহাস, তাহলে যে খাদ্যাভ্যাসের ইতিহাসের সংজ্ঞা কি? যে খাদ্যাভ্যাসের ইতিহাস হলো সামাজিক ইতিহাস চর্চার অন্যতম একটি দিক। মানুষের দৈনন্দিন খাদ্য গ্রহণের রীতিনীতি ও খাদ্য সংস্কৃতিকে নিয়ে এই ইতিহাস পরিচালনা বা ইতিহাস আলোচনা করা হয়। তাকেই আমরা খাদ্যাভ্যাসের ইতিহাস বলে থাকি। খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা থেকে বিভিন্ন ধরনের খাবারের কিভাবে উদ্ভব হয় তা আমরা জানতে পারি। তো এই খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার সূত্রপাত কোথায় হয়? ফ্রান্সের অ্যানাল গোষ্ঠীর ঐতিহাসিকরা খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা শুরু করেন হলো ফার্স্ট টাইম। তারা হলেন ব্রোদেল, মার্ক ব্লক প্রমুখ। বর্তমানে খাদ্যাভ্যাসের ইতিহাস নিয়ে যারা চর্চা করেন তারা হলেন তপন রায়চৌধুরী, চিত্রিতা ব্যানার্জি, শিরিনী মনোজ, অনুজ আপ্পাদুয়াই, হেনরি বব প্রমুখরা। এবার এই খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার গুরুত্বটা কি? যে বিভিন্ন খাবারের উদ্ভব সম্পর্কে জানা যায়। যেমন খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা থেকে বিভিন্ন ধরনের খাবারের কিভাবে উদ্ভব হলো তা জানা যায়। যেমন ভারতীয়রা আলু খাওয়া শিখেছিল পর্তুগিজদের কাছ থেকে। খাদ্যাভ্যাসের সঙ্গে ভৌগোলিক ও প্রাকৃতিক পরিবেশ সম্পর্ক জানা যায়। যেমন খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা থেকে একটি অঞ্চলের ভৌগোলিক ও প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে জানা যায়। বাণিজ্য ও অর্থনৈতিক সাথে খাদ্যাভ্যাসের সম্পর্ক কি? খাদ্যাভ্যাসের বিবর্তন যেকোনো দেশের বাণিজ্য ও অর্থনৈতিককে চিনতে সাহায্য করে। খাদ্যাভ্যাসের জনগোষ্ঠীর প্রভাবের থেকে জানা যায় যে এক জনগোষ্ঠীর উপর অপর জনগোষ্ঠীর সাংস্কৃতিক প্রভাব খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা থেকেই কিন্তু অ্যাকচুয়ালি জানা যায়।
এবং সংস্কৃতির উপর যে রুচি, সেই ব্যাপারটাও কিন্তু আমরা এখান থেকে জানতে পারি। এই খাদ্যাভ্যাস মানুষের ধর্মীয় ও আঞ্চলিক পরিচয় প্রকাশ্যে তুলে ধরতে সাহায্য করে। খাদ্যাভ্যাসের মাধ্যমেই কিন্তু জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। এখানে আমাদের জেনে রাখতে হবে ভারতীয়রা কিচেন গার্ডেনের ব্যবহার শিখেছে ওলন্দাজদের কাছ থেকে। দুধ কাটিয়ে ছানা তৈরির কৌশল শিখেছে পর্তুগিজদের কাছ থেকে। ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছে কিন্তু পর্তুগিজদের কাছ থেকে। রসগোল্লা আবিষ্কার করেন নদিয়া জেলার ফুলিয়ার হারাধন ময়রা। স্পঞ্জ রসগোল্লার উদ্ভাবক ছিলেন বাগবাজারের নবীনচন্দ্র দাস। কেকের দেশ, ল্যান্ড অফ কেক বলা হয় স্কটল্যান্ডকে। বাংলার প্রথম খাদ্যপ্রণালী সংস্কৃত সম্পর্কিত বই প্রাক-রাজেশ্বর, এই লেখক প্রাক-রাজেশ্বরের লেখক ছিলেন বিপ্রদাস মুখোপাধ্যায়। পাস্তা হলো ইতালিয়ান খাদ্য। পারসিক রন্ধনশৈলীর সঙ্গে ঢাকার নিজস্ব রন্ধনশৈলীর সংমিশ্রণে তৈরি হয় ঢাকাই খাবার। ভারতীয় খাদ্যাভ্যাসে বিরিয়ানি, মোগলাই, পরোটা এগুলো কিন্তু মুঘলরা প্রথম পরিচয় ঘটায়। এবার খাদ্যাভ্যাসের সম্পর্কে গুরুত্বপূর্ণ গ্রন্থ আমরা পড়ব। সেটা হলো ফুড ইন হিস্ট্রি, হলো রিয়াই টান্নাহিল। মুঘল আমলে খানাপিনা, এটা লেখা হলো তপন রায়চৌধুরী। রসগোল্লা লেখা হলো বাংলার জগৎ মাতানো আবিষ্কার, এই রসগোল্লা। তো এটা লেখা হলো হরিপদ ভৌমিকের। হাউ টু মেক এ ন্যাশনাল কুইজিন, সেটা হলো অর্জুন আপ্পাদুরাইয়ের লেখা।